আপনার বাচ্চা কি সারাদিন কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করছে? আপনার লাইফ পার্টনার কি আপনার কথা শুনছে না? আপনি কি পুরনো প্রেম আবার নতুন করে ফিরে পেতে চাইছেন? কিংবা আপনার কি বিয়ে হচ্ছে না, পাত্রপক্ষ বারবার দেখে গিয়ে ফিরে যাচ্ছে? এরকম হাজারো অগণিত সমস্যার সমাধান খুঁজে বেড়াচ্ছেন? তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন এবং আপনার জীবনের সকল যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আসুন। এই ধরনের কথা আমরা আমাদের জীবনে একবার হলেও রাস্তার ওয়ালে লাগানো পোস্টারগুলোতে দেখতে পাই, এমনকি ইদানিং টিভি চ্যানেলগুলোতেও অ্যাড দেওয়া হয়ে থাকে। আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের প্রাণ পুরুষ, মক্কা মদিনা, পাঞ্জাব, চীনের তিব্বত, পাকিস্তান, সর্বশেষ ভারতের কামরূপ কামাখ্যা। রাস্তার পাশের দেয়ালগুলোতে তাকালেই এমন পোস্টারের অভাব মেলে না। কোনো ঋষি বা কোনো দরবেশের ছবি ছাপিয়ে তার নিচে এই ধরনের কথাগুলো লিখে রাখা হয়ে থাকে। কথাগুলোকে এতটা নিশ্চয়তার সাথে লেখা হয় যে তারা আপনার জীবনের যত ধরনের সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান তাদের কাছেই আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সত্যি এই সকল মন ভোলানো কথাগুলো বিশ্বাস করে তাদের শরণাপন্ন হয়। সরল মনে বিশ্বাস করার কারণেও অনেকে প্রতারণার শিকার হয়। কেউ লাখ টাকা খরচ করেও কোনো সমাধান খুঁজে পায় না, আবার কেউ বা তাদের কথা শোনায় কাজ করে নিজে ভুগতে শুরু করে দেয়। ইন্ডিয়ার তামিলনাড়ুর এরভাদি নামক একটি গ্রামে একটি দরবার আছে, যেটার আশেপাশে কেউ থাকলে সেখান থেকে তীব্র আওয়াজ শুনতে পাওয়া যায়। এই দরবারটির যত নিকটে আস্তে আস্তে যাওয়া হতো, কানের মধ্যে আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতে থাকতো। আওয়াজটা শুনে মনে হতো ভেতর থেকে কোনো মানুষ জোরে জোরে চিৎকার করে কাঁদছে। কিন্তু আপনি যদি এই দরবারটিতে এসে যে সকল লোকের উপস্থিতি থাকে তাদের কাছে যদি জিজ্ঞাসা করেন, জানতে চান এটা কিসের আওয়াজ, তবে তারা এর প্রতিউত্তরে জানাবে এগুলো জিনের আওয়াজ। এই 400 বছর পুরনো দরবারটিতে প্রতি বছর হাজার হাজার মানুষ জমা হয়ে থাকে। তারা বিশ্বাস করে থাকে তাদের কোনো সমস্যা এই দরবারটিতে নিয়ে এলে তাদের সকল সমস্যার সমাধান মিলবে। তাই তারা তাদের পরিবারের যে কারো রোগ কিংবা কোনো সমস্যা হলে কোনো পরিবারকে নিয়ে এই স্থানে উপস্থিত হয়ে থাকে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এমনকি মানসিক কোনো রোগের চিকিৎসার জন্য তারা তাদের পরিবারের আত্মীয় স্বজনদের এই স্থানে নিয়ে আসেন। এখন কথা হচ্ছে, মানসিক রোগের জন্য চিকিৎসা নেবার জন্য এই সকল স্থান কেন বেছে নেন তারা? কারণ তারা মনে করেন এরকম ধরনের মানসিক সমস্যা হওয়ার পেছনে কোনো শয়তান কিংবা ভূতের কোনো কিছুর হাত আছে। কিন্তু মানসিক সমস্যার সাথে একটি ধর্মীয় জায়গার কি সম্পর্ক হতে পারে? তাদের ধারণা এই 400 বছর পুরনো দরগাতে এলে এখানকার পানি, দরগায় জ্বলে থাকা মোমবাতির তেল এবং এখানকার মাটি, এর সকল যত জিনিস আছে সবকিছুর মধ্যে এক বিশেষ ক্ষমতা লুকায়িত আছে। আর লুকায়িত বিশেষ ক্ষমতার দ্বারা প্রভাবিত হবার জন্য লাখ লাখ মানুষ এই দরগায় এসে ভিড় জমান। শুধু তাই নয়, এখানে এত এত হাজার হাজার মানুষের ভিড় জমতো বলে এই দরগার আশেপাশে থাকা বাড়িঘরগুলো কেউ মানুষ দূর দূরান্ত থেকে দরগায় বেড়াতে বা চিকিৎসার জন্য আসা লোকদের থাকার ব্যবস্থা করে দিতে লাগলো। মানসিক অসুস্থ রোগীদের জন্য যে সকল ঘর বানানো হয়েছিল সেটার কথা ভেবে আপনার মাথায় কেমন ছবি আসছে নিশ্চয়ই ভাবছেন। বিশাল বড় করিডোর থাকবে, অনেকগুলো রুম থাকবে, যেটা দেখতে অনেকটা হসপিটালের মতো হবে হয়তো। কিন্তু এখানে মানসিক রোগীদের জন্য যে মেন্টাল হোম নামে থাকতে দেওয়া হয়েছিল সেটা ছিল এমন যে কোনো কোনো রোগীকে গাছের নিচে বসে থাকতেও দেওয়া হয়েছে, কাউকে লোহার পাতের উপর থাকতে দেওয়া হয়েছে এবং তাদের মানসিক সমস্যা সমাধানের জন্য তাদের কোনো ঔষধও খাওয়ানো হতো না, তাদেরকে ঝাড়ফুঁক করা হতো মানসিক সমস্যার সমাধানের জন্য। কিন্তু 6ই আগস্ট 2001 সালে একটু ভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়। দরগার একটি মানসিক হোম থেকে বহু লোকের চিৎকার শোনা যেত। বাহিরে যারা ছিল তারা বিষয়টিকে পাত্তা দিল না, কেননা এরকম চিৎকার তো তারা রোজই শোনে। কিন্তু সেদিন মেন্টাল হোম থেকে চিৎকারের সাথে সাথে ধোঁয়াও দেখা যাচ্ছিল। আসলে দরগার ভেতরে সেদিন অনেক বড় আগুন লেগে গিয়েছিল। যেহেতু সবাই ভেবেছিল ভেতর থেকে রোজ চিৎকারের আওয়াজ পাওয়া যায়, তাই ভেতরে থাকা লোকজন চিৎকার করার পর বাইরে থেকে কেউ সাহায্য করতে যেতে পারেনি। এদিকে ভেতর থেকে বন্ধ থাকার কারণে অনেক মানসিক রোগী এবং তাদের পরিবার আগুনে ঝলসে পুড়ে মারা যায়। টোটাল 45 জন লোক আগুনে পুড়ে মারা যায়। 15 জনের মতো মানসিক রোগী ঝলসে যায়, যাদেরকে কিনা শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছিল। এত বড় একটি ঘটনা নিউজ মিডিয়াতে আসার পর ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট ইন্ডিয়ায় থাকা সকল হিলিং সেন্টারগুলোকে বা মানসিক রোগীদের হিলিং সেন্টারগুলোকে বন্ধ করার আদেশ দেন এবং হিলিং সেন্টারে থাকা যে সকল মানুষ ছিল তাদের মধ্যে 500 জন লোককে গভর্নমেন্ট সরকারি হাসপাতালে রাখা হয়েছিল।
কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই ছিল যে তারা সরকারি হাসপাতালে সুযোগ সুবিধা পাওয়ার পরও এক এক করে আবার সেই দরগায় চলে যেতে শুরু করে। যদিও ইন্ডিয়ার সরকার এত বড় অগ্নিকাণ্ডের পেছনে থাকা কারণ খতিয়ে দেখার জন্য সেই স্থানে তদন্ত করার আদেশ দেন, কিন্তু অন্ধবিশ্বাস করার দরুন মানুষেরা গভর্নমেন্ট হাসপাতালে না থেকে এক এক করে দরগায় চলে যেতে শুরু করে এবং এক মাসের মধ্যে দরগার চেহারাই পাল্টে গিয়ে আবার আগের মতো জমজমাট হয়ে যায়। মানসিক রোগীদের মেডিসিন ও ডাক্তারের ওপর কোনো ভরসাই ছিল না, কারণ তারা তাদের সমস্যাটাকে মানসিক রোগের পর্যায়ে দেখছিলই না। তারা বিশ্বাস করছিল যে তাদের এসব সমস্যার পেছনে কেবল শয়তানের হাত আছে, আর এই সমস্যার সমাধান ডাক্তার কিংবা ওষুধ দ্বারা হবে না। এই সমস্যা কেবল তাদের হিলিং সেন্টারগুলোতেই দিতে পারবে। এটা তো কেবলমাত্র একটি উদাহরণস্বরূপ ছিল। ইন্ডিয়া ও বাংলাদেশে এমন অনেক স্থান রয়েছে যেখানে এই ধরনের চিকিৎসা চলে থাকে, যেখানে মানুষ তাদের জীবনের প্রতিটা সমস্যার সমাধান খুঁজতে যায়। কিন্তু এই সকল করেও যারা তাদের জীবনের সমস্যার সমাধান খুঁজে পান না, তারা কি করেন? তাদের কি কখনো দেখেছেন সেই স্থানের বাইরে দাঁড়িয়ে থাকতে আজীবন? চেন্নাইয়ের বেস্ট স্কিজোফ্রেনিয়া রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর থারা শ্রীনিবাসন বলেন, তার রিসার্চের হিসাবে 70% মানুষ মানসিক ডাক্তারের কাছে যাওয়ার আগে কোনো না কোনো স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক জায়গায় গিয়ে থাকেন। সেখান থেকে যখন তারা কোনো লাভ পান না, তখন তারা মানসিক ডাক্তারের কাছে কনসাল্ট করতে আসেন। তার মানে বোঝা গেল একজন মানসিক রোগীর পরিবারের কাছে মাত্র দুটি অপশন থাকে, এক কোনো মানসিক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, আরেক হচ্ছে কোনো বানোয়াট হিলিং সেন্টারে গিয়ে রোগের চিকিৎসা করা। এখন বলতেই পারেন এই দুটি মেথডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডাক্তার কিশোর কুমার, যে কিনা বানিয়ান মেন্টাল হেলথ প্রদানকারী একটি এনজিওর ডিরেক্টর, তার মতে যখন একজন মানসিক রোগীকে ভুয়া মেন্টাল হোম সেন্টার নিয়ে যাওয়া হয়, মানে যেখানে মানসিক অসুস্থতার পেছনে কোনো ভৌতিক ব্যাপার আছে বলে বিশ্বাস করা হয়, তাদের কাছে নিয়ে যাওয়ার পর দেখা যায় তারা প্রথমেই রোগীর ভেতরে থাকা কোনো সমস্যা আছে কিনা তা খতিয়ে দেখে না, কিংবা ভেতরে কোনো সমস্যা আছে বলে মনেই করে না। তারা পুরো ব্যাপারটাকে বাহ্যিক একটি ব্যাপার হিসেবে মনে করে চিকিৎসা শুরু করে, আর এটাই তাদের প্রথম ভুল কাজ। কারণ তারা রোগীকে বা রোগীর পরিবারকে এটাই বোঝানো শুরু করে যে ওপরওয়ালা তাদের উপর রেগে আছেন, এখন ওপরওয়ালার রাগ কমানোর জন্য কিছু না কিছু তো করতেই হবে, এবং এইভাবে বলে তারা নিজেদের বিজনেস হাসিলের জন্য এটা সেটা করতে বলেন, যেগুলো হয়তো বা একজন রোগীর জন্য শারীরিক কষ্টদায়ক ব্যাপার হয়ে থাকে। কিন্তু যখন কোনো রোগী একজন সাইকিয়াট্রিস্ট কিংবা কোনো মানসিক রোগের ডাক্তারের কাছে যায়, তখন দেখা যায় একজন ডাক্তার একটা রোগীকে প্রথমে যেটা করেন সেটা হলো রোগীর মানসিক সমস্যা হওয়ার কারণটা খুঁজে বের করতে শুরু করেন। যখন একজন ডাক্তার একজন রোগীর দেহের সমস্যা বা রোগের কারণ খুঁজে বের করতে শুরু করেন, তখন রোগীকে হয়তোবা অনেকগুলো টেস্ট বা মেডিকেল পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, আর যেগুলো হয়তোবা অনেক দামি হয়ে থাকে, অনেক এক্সপেন্সিভ হওয়া তরুণ কিংবা ডাক্তারের কাছে এত টাকা ফেলার ভয়ে আগে থেকে এই সকল ফেক চিকিৎসকদের কাছে চিকিৎসা নিতে যায় সাধারণ মানুষ। এই সকল ফেক ডাক্তারদের ওপর আমাদের কিছু লোকদের ভরসা এই কারণেই আসে, যেমন আমাদের লাইফস্টাইল, শিক্ষা, সোশ্যাল অ্যাটিটিউড, এরকম আরো অনেক বিষয় রয়েছে যেগুলো হয়তোবা আমাদের মধ্যে এই সকল ফেক চিকিৎসক বা ভুয়া চিকিৎসকদের প্রতি বিশ্বাস নিয়ে আসে। এখন আপনারা মনে মনে একটি কল্পনা করুন, যেখানে দেখতে থাকুন আপনি কোনো একটা জঙ্গলের মধ্যে আছেন এবং সেখানে আপনি একাই আছেন, আশেপাশে কোনো মানুষজন নেই, এবং আপনি জঙ্গলের পথটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পথ ধরে এগোতে এগোতে আপনি হঠাৎ করে পেছন থেকে কিছু একটা আওয়াজ পেলেন, যে আওয়াজটা শুনে আপনার মনে হলো সেখানে হয়তো কিছু আছে, হতে পারে কোনো জঙ্গলি জানোয়ার যেমন সাপ, সিংহ কিংবা বাঘ, বা হয়তো আপনার প্রাণঘাতের কারণ হতে পারে। কিন্তু আমাদের ব্রেন সবসময় একটা টেকনিক অ্যাপ্লাই করে থাকে, যেটাকে বলা হয় হাইপার অ্যাক্টিভ এজেন্সি ডিরেকশন। যখনই আমাদের ব্রেন এমন অজ্ঞাত কোনো শব্দ শুনে বা অজ্ঞাত কোনো কিছু ঘুরতে দেখে, সেখানে হয়তো বা আমাদের ব্রেন ক্লুলেস হয়ে যায়। এখানে কি থাকতে পারে? যখন আমাদের চোখ দিয়ে আমরা কোনো কিছু দেখতে পাই না, আন্দাজ করতে থাকি বা ভাবতে থাকি এটা কি হতে পারে, তখন আমাদের ব্রেন আমাদের চারপাশে থাকা সকল জিনিস একটা একটা করে মাথায় আনতে থাকে, যার কারণে ব্রেন যখন ক্লুলেস অবস্থায় থাকে তখন আমাদের হৃৎপিণ্ড জোরে জোরে হার্টবিট করতে থাকে, আর যার কারণে আমাদের ভেতরে এক ধরনের ভয় বা আতঙ্ক সৃষ্টি হয়। আর এ কারণেই যখন আমাদের চোখ কিছুই দেখতে পায় না বা কোনো একটা শব্দ হওয়ার কারণে পেছনে কোনো কারণ খুঁজে পায় না বা ব্যাখ্যা করতে পারে না, তখনই আমরা সেই জিনিসটাকে ভুতুড়ে বা ভৌতিক ব্যাপার হিসেবে ধরে থাকি।
আমরা ধরে নেই সেখানে হয়তো এমন কিছু আছে যা আমরা দেখতে পাচ্ছি না, যা কিনা আমাদের ক্ষতি করতে চায়। কিন্তু যদি তখন আমরা আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রেখে এটাকে পজিটিভ ভাবে দেখতে থাকি, তাহলে আমাদের ভেতরে কখনোই এই ভূতের ভয় বা আতঙ্কের সৃষ্টি হবে না। কিন্তু যদি আপনি এই ঘটনাটা আপনার নিজের মধ্যে বিশ্বাস করে নেন যে ভূত আছে এবং এই ঝোপের ভেতরে আওয়াজ হওয়ার ব্যাপারটা কি, যদি আপনি আপনার শিশু বা বাচ্চাদের সাথে শেয়ার করেন, তাদের ভেতরেও এই একই রকম ব্যাপার ঘটতে শুরু করবে। তখন বাচ্চাদের ভেতরেও এই ভয়টা কাজ করতে শুরু করে দেবে। তারাও বিশ্বাস করতে শুরু করবে যে আমাদের আশেপাশে ভূত বলে কিছু আছে। আমাদের মানুষ হিসেবে হয়তোবা আমাদের প্রত্যেকের ভেতরে ভূত আছে বলে এমন একটা বিশ্বাস আছে। কিন্তু যদি এই ব্যাপারটিকে আমরা সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করতে চাই, তাহলে সায়েন্স বলবে এটা কেবলমাত্রই আমাদের ব্রেনের একটি কল্পনা মাত্র। আর যার কারণে আমরা যখনই আমাদের ব্রেনের এই ইমাজিনেশনের ব্যাপারটা অন্য কারো কাছে শেয়ার করতে থাকি বা বলে থাকি, তখন তারা এর সমাধান হিসেবে কোনো ডাক্তার নয়, বরং কিছু ভুয়া লোকের চিকিৎসা গ্রহণের জন্য বলে থাকে। এখন হয়তোবা আপনারা বলতে পারেন যে আমাদের এই সমস্যা থেকে সমাধান পাওয়ার উপায়টা কি? আমি বলবো এই সমস্যাটা থেকে বেরিয়ে আসা মোটেও সহজ কাজ নয়, কারণ এটা আমাদের ব্রেনে জন্মের পর থেকেই ঢুকে গেছে। বহুকাল আগে থেকেই মানুষ এইসবে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে, যার কারণে হয়তোবা চাইলে এত সহজে ব্যাপারটিকে মাথা থেকে ঝেড়ে ফেলা যাবে না। তবে হ্যাঁ, আমি যে বিষয়টা নিয়ে বলছি সেটা হচ্ছে আমাদের ভেতরে যেমন একলা ঘরে থাকা বা কোনো শব্দ শুনলে ভয় পেয়ে যাওয়া, রাতের বেলা একা একটা টয়লেটে যাওয়া, এই ব্যাপারগুলোতে আমরা যে ভয়টা পেয়ে থাকি বা আমাদের মধ্যে যে সংকোচটা কাজ করে, ভীতি কাজ করে, সেক্ষেত্রে সম্পূর্ণরূপে আমাদের ব্রেনই দায়ী। এছাড়াও গ্রামীণ কিছু ব্যাপার স্যাপার, মানুষের আচার আচরণ, মানসিক সমস্যা ইত্যাদির জন্য আমরা যেমন ভৌতিক ব্যাপারগুলোকে মাথায় এনে থাকি, সেই সকল ক্ষেত্রে আমাদের অবশ্যই আগে একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়া বেশি জরুরি। তবে হ্যাঁ, এখন এরকম লোক আমাকে বলতেই পারে যে আমরা যখন ভুয়া ফকির কিংবা দরবেশের কাছে যেয়ে থাকি, তারা যখন আমাদের ঝাড়ফুঁক করেন বা কোনো একটা কাজ করতে বলেন, সেই কাজটি করার পর আমরা সুস্থ হই কিভাবে? তাদের করা কাজগুলো যদি সত্যি না হয়, তাহলে আমাদের সুস্থতার পেছনে কে বা কি দায়ী? এটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই মিথ্যা হিলিং সেন্টার আসলে কোত্থেকে আসে। অন্য সবকিছুর মতো এই জিনিসটাও আমাদের ব্রেন থেকেই শুরু হয়। আমাদের ব্রেন আমাদের বিশ্বাসের উপর নির্ভর করে, আমাদের শরীরের উপর এফেক্ট বা প্রভাব ফেলতে সক্ষম। এর হয়তোবা কোনো সলিড এভিডেন্স নেই, কিন্তু আপনি যদি প্ল্যাজিবো এফেক্ট নামটি শুনে থাকেন, তাহলে আপনি অবশ্যই জানতে পারবেন এখানে আমি কি বলতে চাইছি। ধরুন আপনার সর্দি হয়েছে, সর্দি থেকে রেহাই পাবার দরুন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে কিছু ওষুধ দিল এবং সেই ওষুধগুলোকে আপনি বাসায় কিনে এনে খেতে শুরু করলেন এবং সেই ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই আপনার ভালো লাগতে শুরু করে দিল। এভাবেই 2-1 দিন ওষুধ খেতেই আপনি সুস্থ হয়ে উঠলেন। আবার কয়েক সপ্তাহ পর যদি আপনার পুনরায় ঠান্ডা লাগে এবং আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হলে, এইবার ডাক্তার আপনাকে আগের ওষুধগুলোই দিল, কিন্তু এবার ডাক্তার আপনাকে কিছু ফেক মেডিসিনও সঙ্গে দিয়ে দিল, যেগুলো কিনা আপনার আগের ওষুধগুলোর মতোই দেখতে, একেবারে হুবহু। এক্ষেত্রে কি হবে বলুন তো? প্রথমতই ওষুধগুলো যে ফেক, আপনি যদি এটা ধরতে না পারেন, তখন আপনি পুনরায় আগের মতো সেই বিশ্বাসটা নিয়ে খেতে শুরু করবেন যে হ্যাঁ, এটাই সেই ওষুধ যেটা খেয়ে এর আগের বার আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলাম। আর বিশ্বাস করুন, এই ফেক ওষুধগুলো খেয়ে আপনি ঠিক ততটাই আরাম পেতে শুরু করবেন বা সুস্থ হতে শুরু করবেন, যতটা আপনি আসল ওষুধ খেয়ে সুস্থ হতে শুরু করেছিলেন। হয়তো ভাবছেন এটা কি সম্ভব নাকি? ফেক ওষুধ খেয়ে কিভাবে আসল ওষুধের মতো কাজ করবে শরীরে? এটা সম্ভব এবং এটি পরীক্ষিত একটি ব্যাপার, কারণ আমাদের মস্তিষ্ক যখন ভাবতে শুরু করেছে আপনি ওষুধ খাচ্ছেন, সে বিশ্বাস করে নিচ্ছে এই ওষুধগুলো আমার বা আপনার শরীরে গিয়ে কাজ করবে এবং আপনার রোগ দ্রুতই সারাতে সাহায্য করবে। ঠিক এই বিশ্বাসের এফেক্ট বা প্রভাবটাই আপনার শরীরের ওপর করতে শুরু করবে। এটাকে বলা হয় এক্সপেকটেশন। আমাদের মস্তিষ্ক বা ব্রেন যখন আমাদের শরীরের ওপর কোনো কিছু এক্সপেকটেশন করে থাকে বা কোনো কিছু একটা এক্সপেক্ট করতে শুরু করে, তখন কিছুটা হলেও এর প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে। এই যেমন আপনি যখন ওষুধ খাওয়ার পরে এক্সপেক্ট করেন আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, আপনার ব্যথা কমে যাবে, আপনি আবার আগের মতো হাসি খুশি জীবনযাপন করবেন, ঠিক তখনই মস্তিষ্কের এই প্রভাবটা আমাদের শরীরকে অনেকটাই সুস্থ করে তোলে। অন্যদিকে ধরুন আপনি কোনো নামি দামি ব্র্যান্ডের ভালো ওষুধ কিনে খাচ্ছেন, কিন্তু আপনি ধরেই নিয়েছেন যে আপনার এই রোগটা এই ওষুধ দ্বারা ঠিক হবে না, বা আপনার এক্সপেকটেশনটা মনে হলে আপনি সুস্থ হবেন না। বিশ্বাস করুন, আপনি যত ভালো কিছুই খান না কেন, যত বড় বড় ডাক্তারের দেওয়া ওষুধই খান না কেন, আপনার শরীর ইমপ্রুভ করবে না। কারণ আমাদের মস্তিষ্কের প্রভাবটা আমাদের শরীরে পড়ায় আমরা যতটুকু না ওষুধ খেয়ে সুস্থ হই, তার থেকে বেশি সুস্থ হই মস্তিষ্কের পজিটিভ থিঙ্কিং এর জন্য। এর থেকে এটাই প্রমাণ হয় যে আমাদের ব্রেইনে লজিক্যাল কোনো কিছু বিশ্বাস করলে তার এফেক্ট আমাদের শরীরে অবশ্যই পড়ে।
এক্সপেকটেশন গুলো অনেক রকম হতে পারে। যেমন ধরুন, আমাদের ডাক্তার আমাদেরকে বললো বা সাজেস্ট করলো যে এই ওষুধগুলো খেলে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। ডাক্তারের উপর ভরসা রেখে বা ডাক্তারের কথায় বিশ্বাস রেখে আমরা ওষুধগুলো খেতে শুরু করি এবং তখন আমাদের ব্রেন আমাদের শরীরে একটা পজিটিভিটি দিতে শুরু করে, আর এটাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার অফ সাজেশন। অন্যদিকে এটা আপনার পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্সের জন্য হতে পারে। যেমন ধরুন, আপনি এর আগে কোনো একটি ওষুধ খেয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছেন, যেটা আপনি অনেক দিনের পুরনো কোনো অসুখ সারাতে খুব সহায়তা করেছে। পরবর্তীতে আপনি সেই একই ওষুধ খুঁজে বের করে খেতে শুরু করলেন, কারণ আপনার এক্সপেকটেশন সেই ওষুধের উপর চলে এসেছে এবং আপনি বিশ্বাস করতে শুরু করেছেন। তাই এই পাওয়ার অফ সাজেশন আমাদের এক্সপেকটেশন লেভেলটাকে ধরে রাখে। তবে এক্ষেত্রে এটাও জরুরি যে সাজেশনটা আমরা কার কাছ থেকে নিচ্ছি। যেমন আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা যায় ঐতিহাসিক কোনো বৃদ্ধ, বয়স্ক কিংবা কোনো দরবেশ এই ধরনের মানুষদেরকে আমরা খুব জ্ঞানী বা ক্ষমতাশীল বলে মনে করে থাকি, যার কারণে তাদের কথার উপর আমাদের বিশ্বাস চলে আসে এবং সেই বিশ্বাস থেকে আমাদের এক্সপেকটেশনও চলে আসে এবং তাদের কথা মানতে শুরু করি। দেখা যায় তারা আমাদেরকে অনেক সময় লকেট হাতে, আংটি টেনে, স্টোন দিয়ে থাকে, বলে থাকে এই সকল জিনিস আমরা আমাদের সাথে ধারণ করলে আমরা দ্রুতই সুস্থতা লাভ করব। তাদের কথার উপর বিশ্বাস রেখে আমরা তখন সেই জিনিসগুলোকে আমাদের মধ্যে ধারণ করি এবং ওই জিনিসগুলোর উপর আমরা এক ধরনের এক্সপেকটেশন রাখতে শুরু করি, যেটা আমাদের সাইকোলজিক্যাল হেলথকে ইনফ্লুয়েন্স করতে শুরু করে। মানসিকভাবে আমরা তখন ধরেই নেই যে আমরা দ্রুত সুস্থ হতে শুরু করব এবং আমাদের মেন্টাল কন্ডিশন ইমপ্রুভ হওয়ার কারণে তখন আমাদের বডিতে, মস্তিষ্ক থেকে একটা পজিটিভ রিকভারি করতে শুরু করে। আর এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে প্লাসিবো ইফেক্ট, যার কারণে মানুষ মেন্টাল হসপিটালে না গিয়ে এই সকল জিনিসের উপর বিশ্বাস রাখে। গুজরাটে এমন একটি দরগা আছে যেটাতে এই ধরনের চিকিৎসা দেওয়া হয়ে থাকে ফেক ভাবে, যেখানে হাজারো মানসিক রোগীরা সুস্থতার জন্য ভিড় করে। এই স্থানটিকে 2008 সালে গুজরাট গভর্নমেন্ট দাওয়া দেওয়া প্রজেক্ট নামে একটি প্রজেক্ট চালু করেন। এই দরবেশদেরকে কনভিন্স করা হয় তারা যেন তাদের ফলোয়ার্স বা অনুসারীদেরকে দরগার বাইরে সরকারি মানসিক ডাক্তারদের কাছে যাওয়ার পরামর্শ প্রদান করে থাকে। এতে করে অনুসারীদের মধ্যে ফেক এবং সায়েন্স দুই ধরনের বিশ্বাসই বিদ্যমান থাকবে। তারা যেন তাদের মানসিক চিকিৎসার জন্য দুই ধরনের চিকিৎসাই নিয়ে থাকে। এক ইন্টারভিউ থেকে জানা যায় এই আইডিয়ার কারণে এই প্রোগ্রামটি চালু করার পরপরই 1 বছরের মধ্যে 38,500 মানুষ সুস্থতা লাভ করেছিলেন অনেকের অনুসারে, যার কারণে দরগার বাহিরে এসে থাকা সরকারি মানসিক চিকিৎসকদের শরণাপন্ন হতেন, তাদের কাছে ট্রিটমেন্ট নিতেন এবং দরগার ভেতরে গিয়ে যারা আছেন তাদের কাছ থেকেও চিকিৎসা গ্রহণ করতেন। দাওয়াত দেওয়া প্রজেক্ট সত্যি খুবই স্মার্ট একটা প্রজেক্ট ছিল, যেটার কারণে পুরো ইন্ডিয়াতে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটা বেড়ে গিয়েছিল। কিন্তু বিজ্ঞানের যুগে এখনো এমন কিছু এলাকা রয়েছে যেখানে একজন মানসিক রোগীর চিকিৎসা দেওয়ার জন্য তাকে ওষুধপত্রের পরিবর্তে শিকল দিয়ে বেঁধে পেটানো হয়ে থাকে। মানুষের মধ্যে এই সচেতনতা এখনো জাগেনি যে একজন মানসিক রোগীকে শিকল দিয়ে পেটানোটা কখনোই চিকিৎসা হতে পারে না, বরঞ্চ একজন মানসিক রোগীর সমস্যা তার ব্রেনেই রয়েছে এবং সেক্ষেত্রে একজন প্রপার সাইকিয়াট্রিস্ট বা একজন মানসিক রোগীর ডাক্তারের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি এবং তার ট্রিটমেন্ট হিসেবে ওষুধটাই বেশি এফেক্টিভ হবে। আপনাদের কি মনে হয় আমাদের অন্ধবিশ্বাস একজন মানসিক রোগীর প্রতি এমন অবিচার করাটা কি ঠিক হচ্ছে, নাকি তাদের একজন প্রপার ভালো ডাক্তারের কাছে নিয়ে ট্রিটমেন্ট করাটা ঠিক হচ্ছে? দড়ি দিয়ে বা শিকল দিয়ে বেঁধে পেটানোটা কখনোই সমাধান বা চিকিৎসা হতে পারে না। এতে করে রোগীর মানসিকভাবে যতটা অসুস্থ থাকে তার থেকেও বেশি অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে। এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।